এইরকম ব্রেক নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে রবিবার, তোমাদের সাথে শেয়ার করব রবিবারের একটি গল্প ভরা দিন। ঘড়ির কাঁটা এখন সকাল 10:30, আর এই সময় আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর আজকের ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি, তার সাথে আলুর দম, যেটা এই শীতের সাথে একদম পারফেক্ট কম্বিনেশন বলতে পারো। কিছু কিছু জিনিস আছে যা শুধুমাত্র শীতের সাথেই যায়, তা শুধুমাত্র শীতকালেই ভালো লাগে, আর তার মধ্যে এই কড়াইশুঁটির কচুরি কিন্তু অন্যতম বলা যেতেই পারে। আজকে জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চুলের মধ্যে খুব ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করে নিয়েছি, আর তারপর 1 থেকে 1.5 ঘন্টা চুলের মধ্যে তেলটা রেখেছি এবং ভালো করে শ্যাম্পু করে স্নান করে এই যে এখন পুজো সেরে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তবে যে 1 থেকে 1.5 ঘন্টা চুলের মধ্যে তেল ছিল, সেই সময়টা কিন্তু আমি বসে কাটাইনি। দুপুরে যে রান্নাবান্না হবে তার সব জোগাড় করে রেখেছি, মানে কেটে কুটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন ব্রেকফাস্ট করে রান্নায় যাব, আর চটপট করে রান্নাটা তাহলে হয়ে যাবে, কারণ সব কিছু যদি হাতের কাছে জোগাড় থাকে তাহলে রান্না করতে আর কতটুকু সময় লাগে। আজকে সকালে যে এই স্পেশাল ব্রেকফাস্টটা হবে তার কিছুটা জোগাড় কালকে রাতেই আমি করে রেখেছিলাম, মানে মটরশুঁটির পুরটা তৈরি করে রাখা এবং আলুর তরকারিটাও রাতেই করে রেখেছি। আজকে সকালে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে পুরগুলো ভরে গরম গরম কড়াইশুঁটির কচুরি তৈরি করে নিয়েছি, তার সাথে আলুর তরকারিটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি। সকালে ওইটুকু সময়ের মধ্যে এই সব কিছু একা হাতে করা সম্ভব হয়ে উঠতো না। এইরকম ব্রেকফাস্টের পর খুব স্বাভাবিকভাবেই 1 কাপ দুধ চা খেতে খুব ইচ্ছে করে, কিন্তু সকালবেলা দুধ চা খেয়ে নিয়েছি, তাই এখন আর দুধ চা খাবার কোনো প্রশ্নই ওঠে না। তবে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, সেই জন্য নলেন গুড়ের সন্দেশ আছে বাড়িতে, সেটাই খাবো এখন। বাঙালি বলে কথা, ভালো মন্দ কিছু খাওয়ার পর একটা মিষ্টি যেন ভীষণভাবে টানে। এই নলেন গুড়ির সন্দেশ বা রসগোল্লার যে স্বাদ, সেটা এই সময়, মানে এই শীতের সময় সব থেকে বেশি পাওয়া যায়। অন্যান্য সময় যদিও পাওয়া যেতেও পারে দোকানে, কিন্তু এই সময় এর যে টাটকা আমেজ, সেটা শীতকাল ছাড়া অন্য সময় পাওয়া বড্ড মুশকিল। স্নান পুজো সব হয়ে গেছে, তার সাথে ব্রেকফাস্টও করে নিয়েছি। এবার রান্না করব। আর আজকে রান্না কি করব? আজকে রান্না বিরিয়ানি করব। এর একটা কারণ রয়েছে। প্রথমত আজকে সানডে, ভালো মন্দ কিছু তো হতেই হয়। তাছাড়া ভাবলাম বাড়িতে যখন বিরিয়ানির মোটামুটি সব কিছুই রয়েছে, তো আজকে একটু বিরিয়ানি বানানো হোক, কারণ অনেক দিন হলো বিরিয়ানি বানাই না। আজকে বিরিয়ানি করার কোনো প্ল্যান ছিল না, ওই প্রতি রবিবারের মতো মাংস ভাত এটাই ছিল মাথায়। কিন্তু চিকেন যখন বাজার থেকে নিয়ে এলো, দেখলাম বেশ অনেকগুলো লেগ পিস রয়েছে, তো ভাবলাম এই লেগ পিসগুলো দিয়ে আজকে না হয় বিরিয়ানিটাই করি, কারণ ওই যে বললাম ঘরের সব কিছু রয়েছেও, আর তাছাড়া অনেকদিন হলো বিরিয়ানি করিও নি। তো যাই হোক, এই যে এখানে দেখো বিরিয়ানির যে মশলা, মানে যে গ্রেভিটা তৈরি হবে আর কি, সেটা কষানোর কাজ চলছে। আমার কাছে রবিবার দিনটা একটা উৎসবের থেকে কম কিছু নয়। প্রতি সপ্তাহে এই রবিবারটা আসে এবং প্রতি সপ্তাহ আমার মনে সেই উৎসবটা নিয়ে আসে। কেন? কারণ এই দিন বাড়িতে, মানে আমার বাড়িতে প্রত্যেকটি সদস্য থাকে এবং আমরা সকলে মিলে খাওয়া দাওয়া থেকে শুরু করে গল্প আড্ডা সব কিছু একসাথে হয়। আমার কাছে রবিবার মানেই যে শুধু বাইরে ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে বসে খাওয়া, তা কিন্তু নয়। নিজের বাড়িতে নিজে হাতে রান্না করে, অবশ্যই ভালো মন্দ, সেটা সকলে মিলে একসাথে বসে জমিয়ে খাওয়া এবং আড্ডা, এটাতেও মনের অনেকটা তৃপ্তি থাকে। বাড়িতে বসে বাড়ির যে আনন্দ, সেটা বাইরে কোথায় পাবো বলো? ঘোরাফেরা অবশ্যই আমাদের জীবনের একটা বিশেষ অংশ, তবে সেই ঘোরাফেরাকে আমি আমার জীবনে আষ্টে পিষ্টে এতটাও জড়িয়ে রাখিনি যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমাকে কোথাও বেরোতেই হবে, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতেই হবে। আর যদি কোনো দিন না যেতে পারি বা কোনো সপ্তাহে না যেতে পারি, তাহলে আমার জীবনটা বৃথা, আমার জীবনে কিচ্ছু নেই, আমার এই সপ্তাহটাই বৃথা গেল। এইরকম ছেলে মানুষই আমার মধ্যে এখন অন্তত নেই। একটা নির্দিষ্ট বয়সের
এরপর সবার মধ্যে পরিবর্তন আসে এবং সবাই সেই পরিবর্তনকে যদি সুষ্ঠুভাবে নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারে, তাহলে তার থেকে সুখী, তার থেকে ভালো আর কেউ থাকতে পারে না। এবং তার মতো এত সুন্দর সংসারে নিপুণ মানুষ কজন দেখা যায় বলো? আমি যদি শুধু এটাই ভেবে নিই যে ঘোরা ফেরাই জীবনের আসল উদ্দেশ্য, সেখানেই আমাদের জীবনের মূল আনন্দ লুকিয়ে রয়েছে, সেটা খানিকটা সত্যি হলেও পুরোটা কিন্তু নয়। তুমি যদি ভাবো যে তুমি ভালো থাকবে, তোমাকে ভালো থাকতেই হবে, এবং তুমি যদি ভালো থাকতে জানো, তবে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে তুমি নিজেকে ভালো রাখতে পারবে। অন্যের জীবনে কি হচ্ছে বা অন্যের জীবনে কি হলো, কে আমার থেকে কতটা এগিয়ে গেল, কে আমার থেকে কতটা খুশি রয়েছে, এই সব কিছু দেখা কিন্তু আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না, তাই না? আমার লক্ষ্য হবে নিজেকে ইমপ্রুভ করা, আমার লক্ষ্য হবে নিজেকে মোটিভেট করা, আমার লক্ষ্য হবে নিজেকে সম্মান করা, তার সাথে সাথে আমাকে যেন অন্য কেউ সম্মান করে সেই রকম ব্যবহার তাদের প্রতি রাখা। আমার লক্ষ্য একটা ভালো পরিবার, যেখানে আমি আমার সারাটা জীবন খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। দেখো, ভালো মন্দ সব মানুষের মধ্যেই রয়েছে। ভালোটা যদি না থাকে, মন্দটাকে চিনব কী করে? আর মন্দ যদি না থাকে, তুমি যে ভালো সেটা বুঝবো কেমন করে? সবার জীবনের পরিবেশ পরিস্থিতি একরকম হয় না। আমি যে পরিস্থিতিতে রয়েছি, অন্যজন হয়তো তার থেকে আরও ভালো রয়েছে, কিন্তু সে ভালো আছে দেখে আমি কি হতাশ করে মরবো? নাকি আমি এটা ভাববো যে আরও অনেক মানুষ আছে যারা আমার থেকেও খারাপ এবং আরও খারাপ পরিস্থিতিতে রয়েছে। দেখবে অন্যের উন্নতিতে আমাদের মনে একটু হলেও কিন্তু হিংসে আসে। দেখো, আমরা তো ভগবান নই, সাধারণ রক্তে মাংসে গড়া একজন মানুষ। হিংসে মনের মধ্যে নেই বলা কিন্তু ভুল, একটু হলেও মনে হিংসে কিন্তু থাকেই। কখনো কখনো সেটা লুকানো থাকে এবং সুযোগ বুঝে বাইরে বেরিয়ে আসে। আর পাড়া প্রতিবেশীর থেকে কাছের আত্মীয় স্বজনদের মধ্যে এই হিংসে ভাবটা বেশি দেখা যায়। এই হিংসে কিন্তু দু রকমের হয়। একটা যেটাকে বলে না নজর লেগে যাওয়া, সেটা এক রকমের হিংসে। তাকে দেখে জ্বলে যাওয়া, তার উন্নতিতে জ্বলে যাওয়া, মানে সর্বক্ষণ খালি তার খারাপ চাওয়া, এটা হলো হিংস্র অমানবিক হিংসের বহিঃপ্রকাশ। আর আরেক ধরনের হিংসে রয়েছে যেটা মানুষের কোনো ক্ষতি করে না, যেটাতে মানুষের কোনো খারাপ চাওয়া নেই। সেই হিংসে থেকে সে নিজেকে ইমপ্রুভ করে, সে নিজের খামতিগুলো খুঁজে বের করার চেষ্টা করে, সে কোথায় ভুল করেছে, জীবনের কোন কোন জায়গায় তার ভুল হয়েছে এবং সেই ভুলগুলো সে শুধরানোর চেষ্টা করে। সে আরও বেশি করে পরিশ্রম করার চেষ্টা করে এবং অবশেষে তার পরিশ্রম অবশ্যই সার্থক হয় এবং সফলতা তার জীবনে আসে। তাই কারো উন্নতি দেখে হুতাশ না করে নিজে পরিশ্রম করো, একদিন ঠিক সফলতা আসবে। ওদিকে বিরিয়ানির হাঁড়ি দমে বসিয়ে ওয়াশিং মেশিন থেকে কাঁচা জামা কাপড়গুলো বের করে ছাদে চললাম এগুলোকে মেলে দেব। কালকে রাতেই ভেবেছিলাম যে আজকে সকাল সকাল স্নানটা সেরে নিয়ে তারপর রান্না বসাবো। গরমের সময় রাত্রিবেলায় চুলের মধ্যে তেলটা দিয়ে রাখি, কিন্তু এখন শীতকালে রাতে তেল দিলে না কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে। সেই কারণে সকালবেলা ওই ঘুম থেকে ওঠার পর গরম তেল চুলের মধ্যে ভালো করে ম্যাসাজ করে নিই, তারপর ওই 1.5-2 ঘন্টা রেখে ভালো করে শ্যাম্পু করে নিই। আজকেও ঠিক তাই করেছি। যেহেতু রবিবার দিনটা বাড়ির সবাই ছুটিতেই থাকে, সেই কারণে রান্নাবান্না একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না। তবে এই যে আজকে কাপড় চোপড় মেলতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ ধরো 11টার দিকে আমি কাপড় চোপড়গুলো মেশিনে দিয়েছি, তারপর আরও 1-1.5 ঘন্টা সেখানে সময় লেগেছে, তারপর আমি ছাদে মেলতে এসেছি। মানে এখন বাজে 1টা। তো শীতের রোদ বুঝতেই পারছো, এই 1টা-1.5টার সময় থেকে হালকা হতে শুরু করে। আজকে রোদ খুব ভালোই উঠেছিল, কিন্তু মনে হচ্ছে না একটা জামা কাপড়ও এই এত বেলা করে মেলাতে শুকোবে। যাই হোক, নিচে এসে বিরিয়ানির ঢাকনাটা যেই না খুলেছি, অমনি চারিদিক যেন গন্ধে ম করে উঠেছে। আর রান্না যখন হয়ে গেছে তখন শুধু শুধু ঠান্ডা করে কী লাভ? গরম গরম এই ধোয়া ওঠা বিরিয়ানি দেখে যেন খিদে আরও বেশি পেয়ে যাচ্ছে। তাছাড়া শীতে গরম খাবারগুলো থেকে যে ধোয়াটা ওঠে, তাতে একটা লোভনীয় ব্যাপার কিন্তু থাকেই। বিরিয়ানির সাথে স্যালাড অবশ্যই মানানসই, তবে শসা গাজর আজ বাড়িতে অনুপস্থিত, সেই কারণেই আজ পেঁয়াজেই ভরসা রেখেছি। আর পেঁয়াজগুলোকে রিং রিং না কেটে একটু কুচিয়ে কেটে নিয়েছি। যাই হোক, আমার লাঞ্চ একদম তৈরি এবং খেতেও বসে পড়েছি।
আমার বিরিয়ানি খাওয়ার একটা পদ্ধতি রয়েছে, জানি না কে কে এইভাবে খাও। প্রথমে একটু আলু, তার উপর ওই স্যালাড, আর যেহেতু পেঁয়াজ রয়েছে তাই একটু পেঁয়াজের টুকরো আর চিকেন বা মাটনের টুকরো, ব্যাস তৈরি হয়ে গেল আমার গ্রাস। এবার সোজা মুখে, আর এরপর আর কিছু বলার অপেক্ষা রাখে কি?